দিনটা ৩রা জানুয়ারি। ঠিক রাত্রি ২টোর সময় হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। তারপরে এক এক করে মোট ৭টি জায়গায় চলল বিস্ফোরণ। এর কিছুক্ষণ পর হঠাৎ ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানালেন, ভেনেজুয়েলায় এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকান সেনা। শুধু তাই নয়, বিশেষ অভিযান চালিয়ে বন্দি করে আমেরিকায় আনা হয়েছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। এবার ভেনেজুয়েলায় সরকার চালাবে আমেরিকা। এই টুইট দেখে এক প্রকার হতভম্ব হয়ে পড়ে সারা বিশ্ব। বড় কোনো যুদ্ধ নয়, বিশাল কোনো ধ্বংস নয়, 2026-এ এসে এক রাতেই একটি দেশকে সম্পূর্ণরূপে কবজা করে নিল আমেরিকা। মনে করিয়ে দিল 200 বছর আগের সেই ব্রিটিশ আধিপত্যকে। এই ঘটনায় যেমন নিন্দা জানাচ্ছে একাধিক দেশ, তেমনি অনেকেই বলছে আমেরিকা যা করেছে বেশ করেছে। কিন্তু যে দেশের অর্থনীতি একেবারে ধ্বংস, মানুষ খেতে পায় না ভালো করে, হঠাৎ সেই ভেনেজুয়েলাতেই কেন আক্রমণ করলো আমেরিকা? কেনই বা বন্দি করলো সেই দেশের রাষ্ট্রপতিকে? কেনই বা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে পেশ করা হবে আমেরিকার আদালতে? এইসব নাটকের পেছনে আসল উদ্দেশ্যটা কি ট্রাম্পের? আজ ইন্ডিয়া ফুড ডিকোডে আমরা তুলে ধরবো কিভাবে অর্থনীতিতে সমৃদ্ধ একটি দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে শুধুমাত্র ভুল সিদ্ধান্তের কারণে। তুলে ধরবো 21শ শতাব্দীর সবচেয়ে কালো অধ্যায় নিয়ে। আপনি যদি নতুন দর্শক হন তাহলে ঝটপট ক্লিক করে দিন সাবস্ক্রাইব বাটনে। শুরু থেকেই শুরু করা যাক। যখন আমেরিকার ভেনেজুয়েলার সম্পর্ক ছিল সারা বিশ্বের মধ্যে আলোচনার বিষয়। সালটা 1920, যখন ভেনেজুয়েলায় চলত একতন্ত্র সরকার, আর আমেরিকা ছিল ভেনেজুয়েলার সর্বোচ্চ তেল ক্রয়কারী দেশ। সম্পর্ক ছিল খুবই ভালো, ভেনেজুয়েলার অর্থনীতি হচ্ছিল উন্নত। এরপর সালটা 1958, তখন সারা বিশ্বে চলছে ঠান্ডা যুদ্ধ, আর ভেনেজুয়েলায় আসে গণতন্ত্র। কিন্তু ভেনেজুয়েলার থেকে আমেরিকার তেল কেনা চলতে থাকে আগের মতো। এমনকি দেখা যায় আমেরিকা শুধু তেল কিনছে না, বরং তেল উত্তোলনের জন্য সেখানে তেল খাত স্থাপনে আমেরিকা সাহায্য করছে। বেসরকারি আমেরিকান কোম্পানি সেখানে ঝড়ের গতিতে পাহাড় সম বিনিয়োগ করছে। ফলত আমেরিকার ভেনেজুয়েলার মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হতে থাকে। তখন লাতিন আমেরিকার অন্যান্য দেশ যা কল্পনাও করতে পারত না তা করে দেখাচ্ছিল ভেনেজুয়েলা। আমেরিকার মিলিটারি মিশন পরিচালিত হচ্ছিল ভেনেজুয়েলার বেস থেকে। ভেনেজুয়েলার পাইলট ও সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিল আমেরিকা। একযোগে চলছিল সেনা মহড়া, হচ্ছিল ইন্টেলিজেন্স ও শেয়ারিং, মাদক চক্রের বিরুদ্ধে অপারেশন। এমনকি সেই সময় ভেনেজুয়েলাকে উন্নত মানের 24টি F-16 যুদ্ধ বিমানও বেচে আমেরিকা। কিন্তু সমস্যা শুরু হয় এরপর থেকে। চোখে কাপড় বেঁধে তেল বিক্রির ফলে দেশের মধ্যে ডলারের জোয়ার আসতে শুরু করে ঠিকই, কিন্তু পড়তে থাকে দেশীয় মুদ্রার দাম। দ্রুত বেগে হতে থাকে মূল্য বৃদ্ধি। এসবের হাত থেকে বাঁচতে 1976 সালে ভেনেজুয়েলার তৎকালীন রাষ্ট্রপতি কার্লোস আন্দ্রেস পেরেজ তেল শিল্পকে সরকারি করে দেয়। ফলে আমেরিকা কিছুটা ধাক্কা খায়, তবে সবকিছু হচ্ছিল আমেরিকার ইচ্ছে মতো। অন্যদিকে ভেনেজুয়েলার অর্থনীতি যেন চাঙ্গা হওয়ার নামই নিচ্ছিল না। আর এই সময় ত্রাতা হয়ে উঠে আসে হুগো শাভেজ। সালটা 1998, দেশের রাষ্ট্রপতি হন হুগো শাভেজ। ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব, বিদেশি প্রভাব সবকিছুকে প্রত্যাখ্যান করা শুরু করেন তিনি। যে মার্কিন সেনা এতদিন ভেনেজুয়েলার বেসে থাকতো তাদের দেশ ছেড়ে চলে যেতে বলেন। তাড়িয়ে দেয় আমেরিকার অ্যাম্বাসেডরকে, বন্ধ করে দেয় আমেরিকা চালিত এনজিওকে, আর এই সমস্ত কর্মকাণ্ডের নাম দেয় বলিভেরিয়ান রেভলিউশন। কারণ সিমন বলিভার নামের এক নেতা লাতিন আমেরিকার একাধিক দেশ যেমন কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং বলিভিয়াকে স্পেনের উপনিবেশ হওয়া থেকে বাঁচিয়েছিলেন। ঠিক তেমনি শাভেজ বলতেন তিনি ভেনেজুয়েলাকে আমেরিকার হাত থেকে বাঁচাচ্ছেন। কিন্তু এসবের উল্টো প্রভাব পড়তে থাকে। অস্ত্র হোক বা প্রযুক্তি, ভেনেজুয়েলার সমস্ত সরবরাহ বন্ধ করে দেয় আমেরিকা, যার ফলে ভেনেজুয়েলা বন্ধুত্ব শুরু করে রাশিয়া, চীন এবং ইরানের সাথে। কিন্তু এরপর তেলের দাম বৃদ্ধি হতে থাকলে ভেনেজুয়েলার অর্থনীতিতে জোয়ার আসে। কিন্তু সেই অর্থ দিয়ে জনতার সেবা করতে গিয়ে তিনি নিয়ে ফেলেন ভুল কিছু সিদ্ধান্ত। প্রথমে তিনি অর্থ সঞ্চয় না করে সমস্ত অর্থ খুলে দেয় দেশের মানুষের জন্য। 2003 সালে দেশবাসীকে বিনামূল্যে খাবার, বিনামূল্যে চিকিৎসা দেওয়া শুরু করে। এইভাবে শাভেজ মানুষের চোখে ভগবান হয়ে ওঠে। কিন্তু এর ফলে মানুষের মধ্যে কাজ করার প্রবণতা কমতে থাকে,
দ্বিতীয়ত 2008 সালে তিনি মূল্যবৃদ্ধি কমাতে ভেনেজুয়েলার কারেন্সি বলিভার থেকে 3টি শূন্য বাদ দিয়ে দেন আর নতুন কারেন্সির নাম দেন বলিভার ফুয়ের্তে, যার ফলে সামান্য মূল্যে সেট হয়ে যায় ডলারের মূল্য। আর এর ফলে বিদেশি পণ্য জলের দরে বিক্রি হতে শুরু করে ভেনেজুয়েলায়। পরিস্থিতি এমন হয়ে যায় যে বাইরের দেশ থেকে মাল কিনলে সস্তা পড়তো, কিন্তু দেশের মধ্যে তৈরি করলে তার দাম বেড়ে যেত। ফলত একের পর এক বন্ধ হতে থাকে কলকারখানা, বন্ধ হতে থাকে কৃষি, বাড়তে থাকে বেকারত্ব। শত চেষ্টা করেও ধনী ও গরিবের মধ্যে দূরত্ব মেটাতে ব্যর্থ হয় সরকার। এরপর সালটা 2013, ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। তার ক্ষমতায় আসার পরে বিশ্বের তেলের মূল্য কমে যায়, ফলত ভেনেজুয়েলার কোষাগারে কমতে থাকে ডলার, কারণ তেল ছাড়া আর কোনো কিছুই বাইরে বিক্রি করতো না ভেনেজুয়েলা। যেহেতু আগেই কলকারখানা, কৃষি বন্ধ হয়ে গিয়েছিল, তাই দেশেও বাড়তে থাকে মন্দা, দেশে হাহাকার শুরু হয়। 2017 সালে পরিস্থিতি এমন ছিল যে 10টি পরিবারের মধ্যে 9টি পরিবারের কাছে পর্যাপ্ত খাবার ছিল না। ফলত সরকার 2018 সালে চোখ বন্ধ করে নোট ছাপানো শুরু করে, ফলে আরও বাড়তে থাকে মূল্যবৃদ্ধি। একসময় মূল্যবৃদ্ধি 17% বেড়ে যায়। অবস্থা এমন হয়ে গিয়েছিল তখন $1 সমান হয়ে উঠেছিল ভেনেজুয়েলার 41 লক্ষ বলিভার। আর এই সংকট থেকে বাঁচতে শাভেজের দেখানো পথে নিজেদের কারেন্সি থেকে আরও 5টি শূন্য বাদ দেয় মাদুরো আর নতুন কারেন্সির নাম দেন বলিভার সোব্রানো। কিন্তু তাতেও লাভ হয় না কিছুই। সরকার পড়তে পারে অনুমান করে দেশের সেনাকে নিজের অধীনে নিতে শুরু করে মাদুরো। দেশের মধ্যে সেনা ছিল 1,30,000, যাদের মধ্যে 2,000 জনকে জেনারেল পদ দিয়ে দেওয়া হয়। দেশের সেনাবাহিনীকে দেওয়া হয় অপরিসীম ক্ষমতা, ফলত জিনিসপত্রের ওপরেও সেনাবাহিনীর অধিকার কায়েম হতে থাকে। জেনারেল পদে থাকা ব্যক্তিরা সরকারি দামে বাইরে থেকে জিনিস আনত আর সেগুলোকে কালোবাজারি করত। দেশ ধীরে ধীরে শেষ হচ্ছিল। 2014 সালে জিডিপি ছিল -3.7%, 2018 সালে তা হয় -19.6%। এরপর 2021-এ ফের নিজেদের কারেন্সি থেকে আরও 6টি শূন্য বাদ দেয় মাদুরো আর নতুন কারেন্সির নাম দেয় বলিভার ডিজিটাল। এবার কারেন্সির নাম পরিবর্তন হলেও সংকেত পরিবর্তন হয় না। 2013 থেকে 2023 সালের মধ্যে জিডিপি 75% পড়ে যায়। 2024 সালে দেশের নির্বাচন এলে মাদুরো নিজের প্রতিপক্ষ মারিনা করিনা মাচাডোকে ভোটে লড়তেই দেয় না। এই অবস্থাকে আরও খারাপ করে ভেনেজুয়েলা থেকে তেল কেনার পর নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা, ঠিক যেমনটা এখন রাশিয়ার উপর চাপানো হচ্ছে। আবার অন্যদিকে দেশের নিজস্ব কোনো প্রযুক্তি না থাকায় কমতে থাকে তেলের উত্তোলন। যেখানে 1997 সালে দৈনিক 35 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করত ভেনেজুয়েলা, সেখানে এই সংখ্যা নেমে এসেছে দৈনিক 10 লক্ষ ব্যারেল। এর মধ্যে 2020-এর 20 মার্চ আমেরিকার বিচার বিভাগ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো এবং তার 14 জন আধিকারিককে অভিযুক্ত করে। অভিযোগ, মাদুরো এবং ওই 14 জন ভেনেজুয়েলার ড্রাগ কার্টেল ডে লস সোলেসের নেতৃত্ব দিচ্ছে এবং এরা কলম্বিয়ার সাথে হাত মিলিয়ে আমেরিকায় কোকেন প্রবেশ করানোর চেষ্টা করছে। এরপরে মাদুরের ওপর $15 মিলিয়ন মূল্য রাখা হয়। পরবর্তীকালে ভেনেজুয়েলার নির্বাচনেও কারচুপি করার অভিযোগ ওঠে মাদুরোর বিরুদ্ধে। এমনকি ভেনেজুয়েলা ছেড়ে ভারী মাত্রায় লোক অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করছিল, যা আমেরিকার কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। রিপোর্ট বলছে ভেনেজুয়েলার জনসংখ্যা 4 কোটি, কিন্তু 2014 সালের পর থেকে সেখান থেকে 80 লক্ষ মানুষ দেশ ছেড়েছে, বেশিরভাগই প্রবেশ করেছে আমেরিকায়। এরপর 2025 সালে জানুয়ারি মাসে মাদুরের উপর পুরস্কারের পরিমাণ বাড়িয়ে $25 মিলিয়ন করা হয় এবং অগস্ট মাসে মূল্য বাড়িয়ে $50 মিলিয়ন করা হয়। এমনকি ওই মাসে আমেরিকান ডিফেন্স পেন্টাগনকে ট্রাম্প ক্ষমতা দেয় লাতিন আমেরিকার ড্রাগ কার্টেলের বিরুদ্ধে সরাসরি সেনা প্রয়োগের, যার পরে 2025 সালের সেপ্টেম্বরের শুরু থেকে এখনো পর্যন্ত ভেনেজুয়েলার পার্শ্ববর্তী ক্যারিবিয়ান সাগরে প্রায় 26টি ভেসেলকে ড্রাগ পাচারে অভিযুক্ত করে হামলা চালিয়েছে আমেরিকা, যার ফলে নিহত হয়েছে প্রায় 100 জনেরও বেশি। কিন্তু আশ্চর্যজনক বিষয়, এদের মধ্যে কাউকে ধরার চেষ্টা করেনি আমেরিকা আর দিতে পারেনি ড্রাগ পাচারের কোনো প্রমাণ। এরপর নভেম্বর মাসে আমেরিকা বিশ্বের সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার USS
জেরাল্ড আর ফোর্ডকে ভেনেজুয়েলার কাছে নিযুক্ত করে। এরপর 2025 সালের নভেম্বর মাসে ট্রাম্প আর মাদুরোর মধ্যে 15 মিনিট ধরে ফোনে আলোচনা হয়, যেখানে ট্রাম্প মাদুরোকে ভেনেজুয়েলা ছেড়ে চলে যেতে বলে। পরিবর্তে আমেরিকা মাদুরো এবং তার পরিবারকে ছেড়ে দেবে। মাদুরো এসব মেনে নেওয়ার জন্য ট্রাম্পের সামনে 3টি শর্ত রাখে। 1. ভবিষ্যতে মাদুরোর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না। 2. আন্তর্জাতিক ফৌজদারি কোর্ট যেন তার উপর থেকে সব চার্জ তুলে নেয়। আর 3. যতদিন নির্বাচন না হবে সরকার চালাবে তার উপরাষ্ট্রপতি। কিন্তু ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এরপর ভেনেজুয়েলার ওপর বেসামরিক বিমানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। তেল বিক্রিতেও চাপানো হয় নতুন নিষেধাজ্ঞা। আর নতুন বছরের শুরুতে 3রা জানুয়ারি ভেনেজুয়েলায় রাতের অন্ধকারে চালানো হয় অপারেশন অ্যাবসলিউট রিসলভ। গ্রেপ্তার করা হয় মাদুরো এবং তার স্ত্রী সিসিলিকে। তবে এই কাজ কিন্তু সহজ ছিল না, কারণ ভেনেজুয়েলার কাছে ছিল রাশিয়ার সুখোই যুদ্ধ বিমান, উন্নত মানের মিসাইল ডিফেন্স সিস্টেম আর লক্ষাধিক সেনা। এমনকি মাদুরো যে প্যালেসে থাকতেন তাও উন্নত মানের মিসাইল সুরক্ষা দিয়ে ঘেরা। এই অসম্ভবকে সম্ভব করার জন্য আমেরিকা প্রয়োগ করেছে রাজনীতি, কূটনীতি আর প্রচুর পরিমাণ অর্থের। একদিনে বা কোনো একজন ব্যক্তিকে দিয়ে এই কাজ সম্পন্ন হয়নি। পুরো ভেনেজুয়েলায় সমস্ত শক্ত পিলারকে টার্গেট করে আমেরিকা। প্রথমে আমেরিকা কিনে নেয় মাদুরো সরকারের নেতাদের, যারা কাল পর্যন্ত গালিগালাজ করছিল আমেরিকাকে। আজ তারা অনেকেই আমেরিকার পেরোলে মুখ বন্ধ করে নেয়। এরপরে মাদুরোর বিশ্বস্ত জেনারেল ও সেনাদের কিনে নেয় আমেরিকা। রিপোর্ট বলছে আমেরিকা ভেনেজুয়েলার সেনাদের বোঝায় তারা আমেরিকার সেনার সামনে দাঁড়াতে পারবে না। হেরে যাওয়ার পর তাদের ওয়ার ক্রিমিনাল ঘোষণা করা হবে, কিন্তু যদি তারা চুপচাপ সরে যায় আমেরিকা তাদের অনেক টাকা দেবে, আমেরিকায় অট্টালিকা দেবে। আর সবশেষে মাদুরোর বিশ্বস্ত সাংসদদের কিনে নেয় আমেরিকা। অর্থাৎ এক কথায় যুদ্ধ না করে ছলে বলে কৌশলে সম্ভব করেছে ট্রাম্প। এবারে আমরা জানবো ভেনেজুয়েলার উপর আনা আমেরিকার মাদক চক্রের অভিযোগ কতটা সত্য। ট্রাম্পের দাবি মাদুরো কোনো বৈধ রাষ্ট্রপতি নয়, বরং তিনি একটি বিশাল মাদক পাচার চক্রের প্রধান। পাশাপাশি ট্রাম্পের দাবি এই মাদকের জন্য নাকি তার দেশে 30 কোটি মানুষ মারা গিয়েছে। একদিকে আমেরিকার জনসংখ্যা 34 কোটি, সেখানে 30 কোটি মানুষ ড্রাগের প্রভাবে মারা গিয়েছে, এটাও সম্ভব। অন্যদিকে রিপোর্ট বলছে বিশ্বের বেশিরভাগ কোকেন 3 দেশে তৈরি হয়, কলম্বিয়া, পেরু, বলিভিয়া। অর্থাৎ ভেনেজুয়েলাকে এর জন্য দায়ী করা তথ্যের সাথে মিল খায় না। তথ্য বলছে বর্তমানে ভেনেজুয়েলা থেকে মাত্র 10% কম ড্রাগ আমেরিকায় আসে। তবে 2025 সালের জুন মাসে ভেনেজুয়েলার একজন প্রাক্তন জেনারেলকে আমেরিকায় অবৈধভাবে কোকেন পাচারের অভিযোগে আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত করা হয়। অর্থাৎ এই তথ্যটা কিছুটা হলেও অর্ধ সত্য কিংবা কম সত্য। কিন্তু অন্যদিকে যে সমস্ত দেশ যেমন পেরু, বলিভিয়া, কলম্বিয়া, মেক্সিকো থেকে আদতে মাদক আসছে আমেরিকায়, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না কেন আমেরিকা? তাহলে আমেরিকার আসল উদ্দেশ্যটা কি? এতক্ষণ যা কিছু দেখলেন, এবারে সেই সব বাদ দিয়ে আসা যাক মূল বিষয়। প্রথমত, ভেনেজুয়েলা বিভিন্ন সম্পদে সমৃদ্ধ একটি দেশ। ভেনেজুয়েলায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তেল পাওয়া যায়, যার পরিমাণ প্রায় 303 বিলিয়ন ব্যারেল। অন্যদিকে সৌদি আরবে রয়েছে মাত্র 267 বিলিয়ন ব্যারেল। এছাড়াও শুধু তেল নয়, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি সোনা যদি কোনো দেশে থাকে সেটি হলো ভেনেজুয়েলায়। সেখানে সেন্ট্রাল ব্যাংকের কোষাগারে 161 টন সোনা রাখা আছে। ভেনেজুয়েলায় এমন একটি সোনার ভান্ডার আছে যেখানে 10,000 টন সোনা চাপা পড়ে আছে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলা বারংবার গুয়ানার তেল ভান্ডারের কবজা নেওয়ার হুমকি দিচ্ছিল, কারণ সেই জায়গা নাকি আদতে ভেনেজুয়েলার। আর আমেরিকা নিজেদের হাত থেকে আরও একটি তেল সমৃদ্ধ দেশ হারানো বরদাস্ত করতে পারত না। তৃতীয়ত, বিশ্বগুরু হওয়ার স্বপ্ন। ভেনেজুয়েলার এই তেল শিল্পের নিয়ন্ত্রণ পেলে সারা বিশ্বের তেলের মূল্যের উপর নিয়ন্ত্রণ পাবে আমেরিকা, যার ফলে লাতিন আমেরিকায় একদিকে কমবে চীন এবং রাশিয়ার প্রভাব, আর অন্যদিকে সারা বিশ্বে বাড়বে আমেরিকার হুকুম। চতুর্থত, আমেরিকার ডলার বাঁচানো।
ভেনেজুয়েলা আমেরিকাকে তাড়ানোর পর নিজেদের তেলের ৮০%ই বিক্রি করত চীনকে, আর তেলের দাম ডলারের পরিবর্তে চীনা ইউয়ান, রুশি রুবেল, পেট্রো এবং ক্রিপ্টোতে বেচা শুরু করেছিল, যা মেনে নিতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একটা দেশকে কবজা করে আদৌ কি ঠিক করছে আমেরিকা? জাতিসংঘের সনদ ২-এর ধারা ৪ জানাচ্ছে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ। এই সনদের ধারা ৭ জানাচ্ছে, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিষিদ্ধ। অপব্যবহার করা হয়েছে এই সনদের অনুচ্ছেদ ৫১-কেও, যেখানে বলা হয়েছে আগাম বা রাজনৈতিক অজুহাতে সশস্ত্র আক্রমণ করা যাবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে মোকদ্দমা চালানো যাবে না। পাশাপাশি আরও একাধিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়। অর্থাৎ মাদুরো যতই খারাপ হোক, জাতিসংঘের নিয়ম অনুযায়ী ভেনেজুয়েলার রাষ্ট্রপতির এই গ্রেপ্তারি অবৈধ। তবে ট্রাম্প নিজের লক্ষ্যে কি আদৌ সফল হবে? বিশেষজ্ঞদের মতে ট্রাম্প নিজের লক্ষ্যে কিছুটা হলেও হোঁচট খাবে, কারণ এই ভেনেজুয়েলার যা অবস্থা, সেখানে দৈনিক তেল উত্তোলন ৫ লক্ষ ব্যারেল বাড়াতে গেলেও প্রায় ৮০,০০০ কোটি টাকা খরচ করতে হবে, আর কাঠামো তৈরি করতে ২ বছর সময় লাগবে। দ্বিতীয়ত, সেই দেশের তেলের ওপর বর্তমানে সেনার অধিকার রয়েছে, সেটাও তাদের থেকে ছিনিয়ে নিতে গেলে কিছুটা হলেও বেগ পেতে হবে ট্রাম্পকে। আর তৃতীয়ত, ভেনেজুয়েলার সব থেকে বড় তেল ক্রেতা এখন চীন, আর চীন সেখানে তেল খাতে বেশ কিছু বিনিয়োগ করেছে, তাই এখানে চীনের পদক্ষেপও গুরুত্বপূর্ণ হবে। তবে ভারত ভেনেজুয়েলার থেকে $1 বিলিয়ন পায়। অনেকে মনে করছে আমেরিকা যদি ভেনেজুয়েলার সরকার চালায়, হয়তো সেই ঋণ শোধ করে দিতে পারে। এখন আমেরিকা ভেনেজুয়েলার সরকার চালানোর কথা বললেও সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে মাদুরোর উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ। ভেনেজুয়েলার ওপর আমেরিকার এই আক্রমণ কতটা যুক্তিযুক্ত? আমেরিকা ঠিক করছে নাকি ভুল? আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।